সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে, তার নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি ছাত্রলীগ সহ সভাপতি, সাবেক। এবং আমরা এমনও দেখেছি যে মানুষ তাদের ব্যক্তিগত পকেটের টাকা তাকে দিচ্ছে, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, এভাবে তাকে দিয়ে তাকে বলছে যে তোমার মতো একটা ফেস আমাদের রাজনীতিতে উঠে আসুক। তো এগুলো কিন্তু খুব ইন্সপায়ারিং। আমি মনে শেখ হাসিনা তার একটা অডিও যে ফাঁস হলো বা তারা যে ফাঁস করলেন, অডিওতে তিনি কি বলছিলেন? তো তারা তো বলছিলেন যে আমরা এরকম চরম প্রতিশোধ নেব, এবং তিনি বলছিলেন যে আগে করে দেখাও। হাদির নিজের সমর্থকরাও যখন মির্জা আব্বাস তাকে দেখতে গেলেন, তখন তারাও মানে তাকে সরাসরি ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বলছেন গুলি আপনি করিয়েছেন বা বিএনপির যদি হেডমলা কোনো নেতা থেকে থাকে ঢাকা শহরে, সেটা কিন্তু মির্জা আব্বাস। সেটা সেই রকম একটা ব্যক্তি যখন এরকম একটা তরুণ একটা বাচ্চা ছেলে বলা চলে তার তুলনায় অনেকেই, আপনি বলছিলেন সন্তান সময়, এরকম একটা ছেলে যখন তাকে চ্যালেঞ্জ করে, তখন তো মানে বিষয়টা আতে ঘা লাগার মতোই না। তার মতো একজন ব্যক্তি আমি মনে করি না যে হাদির মতো একজন তার সন্তান সম একজনকে তিনি হত্যা করতে লোক পাঠাবেন, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আজকে হাদির এই বিষয়টাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন মির্জা আব্বাস, এটা সকলেই জানেন। তিনি কোনো ক্লিয়ারেন্স পান নাই, এবং আমার হিসাবে বলে যে তার এখন 25 তারিখে আসার মতো সিচুয়েশন নেই। কিন্তু তিনি দেখেছেন যে রাজনীতি ক্রমেই তার হাতের বাইরে চলে যাচ্ছে। আপনার কি বলে যে ক্লিয়ারেন্স আসলে কাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল? বা ডিপ স্টেটের খেলা তো বাংলাদেশে আমরা সেই 11 থেকে দেখে আসছি। তো আপনার কি মনে হয় যে সেই খেলা হঠাৎ রাতারাতি বন্ধ হয়ে গেছে? ফুয়াদও বারবার ডিপ স্টেটের কথা বলেন, মানে কে বা কারা এই ডিপ স্টেট? এই ডিপ স্টেট আপনি জানেন এটা শক্তিশালী আমাদের মানে পার্শ্ববর্তী আমাদের দেশ বলতে পারেন আপনি, বা আরো কিছু দেশ রয়েছে। সেখানে আমি আপনাকেও দেখলাম যে আপনিও তার কার সাথে বিবাহ বহির্ভূত বা পরকীয়া সম্পর্ক, যমুনা টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে এটি আসলে চরিত্র হনন না? আপনি এই নিকোলদেরকে কিন্তু আমরা আওয়ামী লীগের দুঃশাসনের সময় সেভাবে কিন্তু এভাবে প্রতিবাদ করতে দেখিনি। তখন যখন বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যখন মানে বাজে মন্তব্য করা হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার ওই মুজিব প্রেমটা তার মাঝে খুব জেগে উঠেছে। সেটাই আপনি সমালোচনা করতেই পারেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। ধন্যবাদ যুক্ত হবার জন্য। যেটি একদম খুবই এখন আলোচিত যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির উপরে যে গুলি বর্ষণ, এবং তিনি এখন জীবন সংকটে আছেন, তার অবস্থা খুব একটা ভালো না বলেই আমরা জানতে পারছি। এবং মানে কে গুলি করলেন, কারা তাকে হত্যা চেষ্টা করছে, এটা নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু হচ্ছে। দেখছিলাম যে মোস্তফা সরওয়ার ফারুক, এই সরকারের একজন উপদেষ্টা, তিনি প্রথমে বলছেন যে শেখ হাসিনার কথা, তিনি ভারতে বসে, ভারত থেকে অনেক ফোন এসেছে, তিনি অনেক হুমকি দিচ্ছিলেন এই প্রসঙ্গটি। এবং তার পরপরই তিনি আবার একটা সিসিটিভির ফুটেজ শেয়ার করে বলছেন যে তার সাথে, মানে ওসমান হাদির সাথেই জনসংযোগে থাকা একজন এই ঘটনার সাথে সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহভাজন বলা হচ্ছে। আমি দেখছিলাম জুলকারনাইন স্যারের, সাংবাদিক অ্যাক্টিভিস্ট, তিনিও কিছুক্ষণ আগেই তিনিও বলছেন যে সম্পৃক্ত একজনকে শনাক্ত করা হয়েছে, তার নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি ছাত্রলীগ সহ সভাপতি, সাবেক ছাত্রলীগ সহ সভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদবর ছাত্রলীগের সাবেক সভাপতি। তো এই দুজন ব্যক্তি কি এক? আপনি নিশ্চয়ই দেখেছেন, মানে সিসিটিভির ফুটেজের ব্যক্তি আর জুলকারনাইন স্যার যার কথা বলছেন, ওনারা কি একই ব্যক্তি? মানে দুজন কি একই ব্যক্তি? আপনাকে ধন্যবাদ। আমি সিসিটিভির প্রসঙ্গে আসার আগে আমি একটু যেটা বলতে চাই আর কি, যে এই যে ওসমান হাদির উপরে যে যে একটা মানে ন্যাক্কারজনক একটা বর্বরচিত বা একটা কাপুরুষোচিত যে হামলার ঘটনাটি ঘটলো, এটাই মনে করি যে আমাদের এই জুলাইয়ের যে শক্তিকে, বা যারা আমরা মানে বিশ্বাস করি যে একটা জুলাইয়ের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্টকে আমরা মানে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছিলাম, তো সেই আমাদের এই জুলাইয়ের শক্তিটাকে আমি মনে করি যে আমাদেরকে একটা মানে মানসিকভাবে বিপর্যস্ত করারই একটা প্রচেষ্টা বলে আমি মনে করি, এবং সেজন্য আমি অবশ্যই এটার তীব্র নিন্দা জানাই। আর ব্যক্তিগতভাবে যদি আপনি আমার অভিমত যদি পর্যালোচনা করে থাকেন বা আমার ফেসবুক যদি দেখে থাকেন, আপনি জানেন যে আমি কিন্তু অতি ডানপন্থার যে রাজনীতি, সেটাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তো তারপরেও কিন্তু আপনি দেখবেন যে আমি কিন্তু কখনোই ওসমান হাদিকে উদ্দেশ্য করে কখনোই কিন্তু আমি কোনো নেতিবাচক মন্তব্য করিনি বা একটা ফেসবুকে একটা পোস্টও করিনি, কারণ আমি মনে করি যে তারও এই দেশে রাজনীতি করার অধিকার রয়েছে। নট অনলি বিকজ তিনি জুলাইয়ের একজন অন্যতম স্টেক হোল্ডার, সেজন্য নয়। আমি মনে করি যে প্রত্যেকেরই যার যার রাজনীতি করার অধিকার এই দেশে রয়েছে। তো সেজন্য তিনি যে সাহসিকতার সাথে রাজনীতি করছেন, ঢাকা ৮-এর মতো একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা সংসদীয় আসন থেকে তিনি স্বতন্ত্র মানে দাঁড়াবার যে একটা সাহস করেছেন, এবং তাকে আমরা দেখছি যে অনেকেই তাকে একসেপ্টও করেছেন। এবং আমরা এমনও দেখেছি যে মানুষ তাদের ব্যক্তিগত পকেটের টাকা তাকে দিচ্ছে, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা, এভাবে তাকে দিয়ে তাকে বলছে যে তোমার মতো একটা ফেস আমাদের রাজনীতিতে উঠে আসুক। তো এগুলো কিন্তু খুব ইন্সপায়ারিং। আমি মনে করি যে এটা দেখে আমাদের বোঝা উচিত যে রাজনীতিতে কিন্তু আমাদের অনেক ধরনের পরিবর্তনের মাঝে এটা এক ধরনের পরিবর্তন, এবং ইতিবাচক পরিবর্তন বলে আমি মনে করি। তো সেজন্য আমি মনে করি যে প্রত্যেকেরই তার নিজ নিজ রাজনীতি করার অধিকার রয়েছে। ওসমান হাদিরও তার রাজনীতি করার অধিকার রয়েছে, বা অতি ডানপন্থার রাজনীতি যেটা তিনি করেন, যেটা আমি হয়তো ব্যক্তিগত পছন্দ করি না, কিন্তু তারপরে আমি মনে করি তাকে তার যে পলিটিক্যাল স্পেস সেটা তাকে দিতে হবে। তো এখন এই যে তাকে মুখ বন্ধ করে দেওয়ার যে একটা প্রচেষ্টা আমরা দেখতে পারলাম,
তো এটা অবশ্যই আমি মনে করি যেটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র বা হীন উদ্দেশ্য রয়েছে। জি, সেই এবং ষড়যন্ত্র আপনাকে উদ্দেশ্য নিয়ে আপনার পর্যালোচনা বা আপনার সমীকরণ মেলানোর একটা চেষ্টা আছে কিনা সেটা জানতে চাইবো। তবে আপনি কি, আমি যেটা প্রশ্নটা করছিলাম, কারণ এটা আমি মাত্রই দেখলাম জুলকারনাইন স্যারের সেই পোস্টটা, মানে দুটো, আপনিও নিশ্চয়ই দেখেছেন, খেয়াল করছেন যেহেতু, আপনার কি মনে হয় বা আপনি কি বুঝতে পারছেন ওই দুজন ব্যক্তি এক কিনা, যার কথা আসলে মোস্তফা সরোয়ার ফারুকী যেই সিসিটিভির ফুটেজ দিচ্ছেন আর জুলকারনাইন স্যার যার কথা বলছেন, আপনি কি খেয়াল করেছেন বিষয়টা? আসলে সিসিটিভির ফুটেজ দেখে আসলে আপনি কিন্তু ওই অর্থে মানে চেহারা চেহারা যে একদম পুরোপুরি মিলেছে বা মিলবে, এটা আসলে সিসিটিভি দেখে কিন্তু বোঝার মতো আসলে অবস্থা নেই। কারণ ওইটার রেজুলেশনের ক্ষেত্রে আপনি জানেন যে ওরকম রেজুলেশন পাওয়া যায় না যেটা দিয়ে আপনি একদম পিন পয়েন্ট করে নিশ্চিতভাবে বলতে পারবেন যে এটাই সেই ব্যক্তি। কিন্তু তারপরেও আমি অনুসন্ধানী সাংবাদিক হিসেবে জুলকারনাইন স্যার সামি, আমি তাকে অত্যন্ত শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, এবং আমি কখনোই মনে করি না যে তিনি আন্দাজে ঢিল ছোড়ার হুম মতো হুম মানুষ। তো সেজন্য আমি মনে করি যে তিনি যখন একদম স্পেসিফিক্যালি তিনি বলেছেন যে এই ব্যক্তি ফয়সাল করিম মাসুদ তিনি জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের একজন কর্মী, হুম তো আমি মনে করি যে জুলকারনাইন স্যার সামি এটা জেনে বুঝেই তিনি লিখেছেন। এবং এটাও আমরা জানতে পেরেছি যে এই ব্যক্তি একজন সাবেক ছাত্রলীগের সহসভাপতি এবং ঢাকা মহানগর উত্তর এবং আদাবর ছাত্রলীগের তিনি সাবেক সভাপতি। হুম তো আমি কিন্তু এই ঘটনাটা ঘটার পর থেকেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে যখন আমাকে বলা হচ্ছিল যে আমার ধারণা কি, আমি কিন্তু তখন থেকে বলছিলাম যে আমার ধারণা এখানে অবশ্যই আওয়ামী লীগের বা পতিত স্বৈরাচারের লোকজনই জড়িত। কিন্তু দেখা যাচ্ছে কি যে আমাদের এই জুলাইয়ের শক্তিটাই এখন এত বিভক্ত হয়ে গিয়েছে যে আমরা দেখলাম যে অত্যন্ত হতাশাজনক ভাবে যে এই ঘটনার পর থেকে জামায়াতে ইসলামী বলেন বা সাদিক কায়েম বলেন, তারা কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মির্জা আব্বাসকে জড়িত করে তারা নানা ধরনের হুম ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখা শুরু করে দিলেন। তো এই যে একটা ব্যাপার, আবার দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদী চেতনারও যারা রয়েছেন তারা আবার দেখা যাচ্ছে এখানে বলছেন যে সাদিক কায়েম জড়িত থাকতে পারে বা এখানে জামাত করতে পারে। তো এই যে নিজেদের মধ্যে যেটা পরস্পর কাদা ছড়াছড়ি, এর ফলে আমি মনে করি যে বেনিফিটেড কিন্তু আলটিমেটলি হচ্ছে ঘটনাটি মানে স্ট্রংলি আমরা মনে করি যারা ঘটিয়েছে, তাতে আওয়ামী লীগ বা পতিত স্বৈরাচার, তারা কিন্তু তো এগুলো এটা দেখে কি কিন্তু কাদা ভারত থেকে ছোড়াছুড়ি বসে না? বসে মানে তারা হাসছে। আপনারা তো এটাও নিশ্চিত না যে পতিত স্বৈরাচার, মানে এটাও কি কাদা ছোড়াছুড়ি হবে না? যে আগেই যদি বলে দেওয়া হয় যে মানে সব নন্দ ঘোষের মতো সব যদি না, মানে আমরা তো দুদিন আগেই দেখলাম যে শেখ হাসিনা তার একটা অডিও যে ফাঁস হলো বা তারা যে ফাঁস করলেন, হুম অডিওতে তিনি কি বলছিলেন? তো তারা তো বলছিলেন যে আমরা এরকম চরম প্রতিশোধ নেব, হুম এবং তিনি বলছিলেন যে আগে করে দেখাও, তারপরে তারপরে দেখা যাবে। তো আর আমরা তো এ পর্যন্ত তো শেখ হাসিনার যে অনেকগুলো এনটিএমসির যে কল রেকর্ড গুলো ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, সেগুলো তো উদ্ধার করা হয়েছে। তো হুম সেগুলো তো আমরা দেখেছি তো যে ফজলিনুর তাপসের সাথে শেখ হাসিনার কথোপকথন, বা আপনি দেখেছেন যে আম, এই পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন হাসান মাহমুদ, তার সাথে তার যে কথোপকথন, সেখান থেকে স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে তিনি জুলাইয়ের সময় কতটা অমানবিক হুম অমানবিকতা তিনি দেখিয়েছিলেন। তো সেই অমানবিকতা যে তিনি এখনো দেখাবেন না, সেটা তো মনে না করার কোনো কারণ নেই। হুম। তো আবার সেজন্য আবার আমি এই মনে জুলাই করি যে যোদ্ধারাও তো, মানে ওসমান হাদির মতো ব্যক্তিরা, তারাও তো তাদের বক্তব্যে এমন সব কথা বলেছেন, মানে এতটা আক্রমণ, একজনকে ছিঁড়ে ফেলো, ধরে ফেলো, মানে এরকম নানান রকম সহিংস টাইপের বক্তব্য তো তারাও দিয়েছেন। তার মানে কি, মানে বক্তব্য থেকে কি একটা ধারণা, স্পষ্ট ধারণা পাওয়া যায়, বা সেটার উপরে মানে বেস করে বললে সেটি কি আন্দাজ ভিত্তিক হয়ে যায় না? এখন ওই যে পলিটিক্যাল রেটরিক যেটা, এটা তো আমাদের অনেক পুরনো কালচার, এবং আমি তো মনে করি এই পলিটিক্যাল রেটরিকের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগামী ভূমিকা রেখেছিলেন ওই শেখ হাসিনা। কারণ আমার জীবনে আমার এখনো মনে আছে যে সবচেয়ে বড় পলিটিক্যাল রেটরিক আমার যেটা স্পষ্ট আমি শুনেছিলাম, সেটা হচ্ছে শেখ হাসিনা একবার তিনি লক্ষ্মীপুরে গিয়ে তিনি বলেছিলেন যে জয়নাল হাজারি একটা লাশ পড়লে তুমি 10টা লাশ ফেলবে। হুম তো ওর থেকে বড় পলিটিক্যাল রেটরিক তো আমি আর দেখিনি, যে তিনি প্রকাশ্যে একটা জনসভায় তিনি বলছেন যে জয়নাল হাজারি এখানে একটা লাশ পড়লে তুমি 10টা লাশ ফেলবে। তো এ ধরনের মানে পলিটিক্যাল রেটরিকের ক্ষেত্রে তো শেখ হাসিনা অগ্রগামী ভূমিকা হুম সবসময় রেখেছেন। তো সেজন্য আমি মনে করি যে এটা আমাদের একটা পলিটিক্যাল কালচার হয়ে গেছে, যদিও এই কালচারটাকে আমি সমর্থন করি না, এই হুম কালচার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। তো এখন হাদিও আপনি জানেন অত্যন্ত তরুণ বয়সে, তো যেখানে তার পূর্বসূরীরা শেখ হাসিনার মতো পলিটিশিয়ান বা অন্যরা এ ধরনের পলিটিক্যাল রেটরিক ব্যবহার করেন, তো হাদির মতো যারা বয়সে তরুণ টকবগে, তারাও এই ধরনের অনেক কথা বলতেই পারেন। হুম এবং আমি ব্যক্তিগতভাবে তো আপনাকে বললামই যে আমি অতি ডানপন্থার রাজনীতি যারা করেন সেটাকে আমি কখনোই সমর্থন করি না, বা হাদিও যে ধরনের ভাষা বা আক্রমণাত্মক শব্দ ব্যবহার করে এটাকে আমি সমর্থন করি না। কিন্তু তার মানে এই নয় যে তাকে এখন এজন্য পেছন থেকে এসে একটা বাইকে করে এসে একটা হুম স্পিডি একটা বাইক আর একটা স্লো একটা যে রিক্সা, অর্থাৎ কতটা দক্ষ একজন শুটার না হলে এটা সম্ভব, আপনি একটু কল্পনা করে দেখুন হুম যে অত্যন্ত
প্রফেশনাল একজন শুটারের পক্ষেই কিন্তু এটা সম্ভব, যেটা নিশ্চয়ই হাদির উপরে করা হলো। নিশ্চয়ই তাই আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। খুব স্পিডি বাইকে কে আসছেন সিসিটিভি ফুটেজে সেটা স্পষ্ট না করা গেলে ওই যে মোস্তফা সরোয়ার ফারুকে যেটি শেয়ার করছেন সেখানে দেখা যাচ্ছে যে মানে তার সাথে মানে হাদির সাথে জনসংযোগেও যিনি ছিলেন তিনি সেই স্পিডি বাইকে আছেন বলে ধারণা করা হচ্ছে। জনসংযোগে যিনি ছিলেন তার কিন্তু ছবি দেয়া আছে, সেই ছবিটাতে কিন্তু মোটামুটি তার চোখ এতটুকু পর্যন্ত অন্তত দেখা যাচ্ছে, তার পরিধেয় কাপড় দেখা যাচ্ছে। আর ওদিকে জুলকারনাইন সায়ের যার কথা বলছেন, এই দুজন ব্যক্তিকে কি আপনি মিলিয়ে দেখেছেন যে তারা কি একই ব্যক্তি কিনা, একই ব্যক্তির দিকে ইঙ্গিত হচ্ছে কিনা? জি, এগেইন আমি মনে করি যে এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কার মাধ্যমে এই তথ্যটা সর্বপ্রথম লিক হলো। এটা কিন্তু জাওয়াদ নির্ঝর, আমার বন্ধু, তিনি সর্বপ্রথম এই কথাটি লিক করেছেন। তো আমি জাওয়াদ নির্ঝর বা জুলকারনাইন সায়ের তাদের যে অনুসন্ধান, এটার উপরে আমি যথেষ্ট আস্থা রাখি, এবং আমি মনে করি না যে তারাও আন্দাজে ঢিল ছোড়ার মতো। তো সেজন্য আমি বিশ্বাস করি যে অবশ্যই তারা কনক্রিট কোনো একটা জায়গা থেকে নিশ্চয়ই এটা জানতে পেরেছেন বা উদ্ঘাটন করতে পেরেছেন বলেই কিন্তু ওই ছবিগুলো তারা পোস্ট করেছেন বা এই এদের সম্পৃক্ততার বিষয়টা তারা উল্লেখ করছেন। তো আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই ওই তাদের পোস্টের উপর ভিত্তি করে বা তারা যেটা ইন্ডিকেট করছেন সেটার উপর ভিত্তি করে যদি গোয়েন্দা সংস্থা আরো বিস্তারিত অনুসন্ধান চালায়, তাহলে কিন্তু এই বিষয়টা আরো সহজে তারা উদ্ঘাটন করতে পারবে বলে আমি মনে করি। জি, মানে তার মানে কি ওই ব্যক্তি হাদির সাথে জনসংযোগে ছিলেন? অফকোর্স আমরা তো তাই দেখতে পাচ্ছি। আর এখন আপনি জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু এখন ওই ধরনের কোনো প্যান্ডেমিক নয় যে আপনাকে এখন মুখে মাস্ক পরে থাকতে হবে। তো সেই ব্যক্তির চলাফেরা বা গতিবিধি কিন্তু সন্দেহজনক, যে সে কেন ওইভাবে মাস্ক পরে আছে, অর্থাৎ নিজের আইডেন্টিটিটাকে সে কিন্তু মানে হাইড করতে চাচ্ছে। তো এটাও কিন্তু একটা সন্দেহের কারণ। জি, একদমই হাদির পাশে, মানে ছবিটিতে অন্তত দেখা যাচ্ছে একদমই হাদির পাশে দাঁড়িয়ে তিনি হাদির জি, সাথে। এবং এই ছবিটাকে কোনোভাবেই কিন্তু এআই জেনারেটেড ছবি বলে মনে হচ্ছে না। জি, সিসিটিভির ফুটেজ, এটা তো সিসিটিভির জি, ফুটেজ হিসেবে পাওয়া সেখান থেকে। হ্যাঁ। এবং সেখানে যে এই যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে তার সম্পৃক্ততার কথা বলা হচ্ছে, মানে আসলে তো শিবিরেরও অনেককে আগে দেখেছি যে তারাও ছাত্রলীগের, এমনকি যাদের কথা এখন বলা হচ্ছে আপনিও বলছিলেন তারাও মানে ছাত্রলীগের কমিটিতেই সদস্যভুক্ত ছিলেন। মানে বের করা কি খুব কঠিন হয়ে যাবে, নাকি এটা একটা মানে সহজেই সুযোগ বের করে ফেলা যাবে যেটার মূল হোতা বা সুতাটা কে নাড়ছেন? আমি মনে করি যখন একটা অনুসন্ধান করা হবে তখন কোনো কিছুকে কিন্তু রুল আউট করা ঠিক না, যে আমি একদম মানে ধরেই নিচ্ছে এটা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ করেছে, এখানে আর কেউ সম্পৃক্ত নেই। এটা ধরে যদি আমি ইনভেস্টিগেশন করি তাহলে কিন্তু ইনভেস্টিগেশনটা আমার মনে করি যে সঠিক হবে না। সঠিক ইনভেস্টিগেশনের স্বার্থে আমি মনে করি যে প্রত্যেককেই মানে এখানে সন্দেহের আওতায় রাখতে হবে। আর সবচেয়ে আগে দেখতে হবে যে এখানে হাদির উপর আক্রমণ করলে বেনিফিশিয়ারি কে হবে। যেমন আমি মনে করি যে এখানে বেনিফিশিয়ারি যদি হয়, আমি তো মনে করি যে জামাত শিবির বা যারা নির্বাচনটাকে ভয় পাচ্ছে তারা এতে বেনিফিটেড হবে। কারণ আপনি মির্জা আব্বাসকে যেভাবে দায় দেওয়া হচ্ছে, আমি কিন্তু মোটেও আমাকে কথা শুনে তো মনে হতে পারে আমি বিএনপির পক্ষ নিচ্ছি, বিষয়টা তা নয়। আপনি আমি ঢাকা এই যে ৮ সংসদীয় আসন, এখানে আমার বড় হওয়া, আমার বেড়ে ওঠা, আমি এই এলাকারই সন্তান এবং আমার বাবা মা সহ সকলেই এই আসনেই তারা ভোট দিয়েছেন। এবং আমি জানি যে ব্যক্তিগতভাবে মির্জা আব্বাস তিনি তার পলিটিক্যাল অপোনেন্টের প্রতি তিনি তার কতটা যে তিনি সংযমী আচরণ করেন, এটা আমি নিজে চোখে দেখে এসেছি। কারণ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে সবসময় ছিলেন সাবের হোসেন চৌধুরী, এবং সাবের হোসেন চৌধুরীর সাথে তার যে একটা সম্পর্ক, কখনোই এরকম হয়নি যে সাবের হোসেন চৌধুরীকে তিনি গালমন্দ করেছেন বা সাবের হোসেন চৌধুরী তাকে গালমন্দ করেছে। এমনকি 2018-র যে একটা মানে কলঙ্কিত নির্বাচন হলো, রাতের ভোট, ওই নির্বাচনের পরেও কিন্তু সাবের হোসেন চৌধুরী তিনি জয়ী হওয়ার পরে মির্জা আব্বাসের বাসায় গিয়েছিলেন। তো এই ধরনের একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিন্তু মির্জা আব্বাস তিনি রাজনীতি করেছেন, অর্থাৎ তার পলিটিক্যাল অপোনেন্টকে তিনি উড়িয়ে দেবেন, তাকে ধ্বংস করে দেবেন, এই ধরনের মাইন্ডসেট তার আছে, এটা আমি বিশ্বাস করি না। তো আর আরেকটা বড় কথা হচ্ছে যে মির্জা আব্বাসের যে জনপ্রিয়তা এই আসনে, এটা আমার নিজের চোখে দেখা। কারণ উনি তো আজকে থেকে এখানে রাজনীতি করে আসছেন না, তিনি মেয়র হয়েছেন, এই এলাকার সন্তান তিনি। আমার দাদা দাদি আমার নানি তারা যখন মারা গিয়েছে, এলাকার মুরব্বী কেউ মারা গেলে তিনি ছুটে যান সেখানে। এমনকি আমার দাদা দাদি যখন মারা গিয়েছেন তখন কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন না, তখন সাবের হোসেন চৌধুরী সংসদ সদস্য, কিন্তু তিনি একজন এলাকার মুরব্বী মারা গিয়েছে শুনে কিন্তু তিনি জানাজাতে ছুটে গিয়েছেন। তো এই কারণে কিন্তু এলাকার মানুষ কিন্তু তাকে ওই ভালোবাসাটা তাকে বাসে। তো এখন তার মতো একজন ব্যক্তি, আমি মনে করি না যে হাদির মতো একজন তার সন্তান সম একজনকে তিনি হত্যা করতে লোক পাঠাবেন, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু আমার যদি আবার সন্দেহ ধরেন ঠিক মানে থাকে, আপনি, আমি সন্দেহ। হ্যাঁ সন্দেহের কথাই যখন বলছেন, ধরেন তার মতো অভিজ্ঞ, তার মতো জনপ্রিয় একজন ব্যক্তি, তার পোর্টফোলিও যেটা আপনি বলছিলেন সেই রকম একটা ব্যক্তি যখন এরকম একটা তরুণ একটা বাচ্চা ছেলে বলা চলে তার তুলনায় অনেকেই, আপনি বলছিলেন সন্তান সম, এরকম একটা ছেলে যখন তাকে চ্যালেঞ্জ করে তখন তো মানে বিষয়টা আতে ঘা লাগার মতোই নাকি? না, চ্যালেঞ্জ করলেও তো আপনি দেখবেন যে মির্জা আব্বাস কি পাল্টা কখনো হাদিকে উল্লেখ করে তিনি একটা বাজে কথা বলেছেন? আমি তো এরকম কোনো বক্তব্য পাইনি যে মির্জা আব্বাস কখনো হাদিকে উদ্দেশ্য করে একটা কটু কথা বলেছেন। তো সেজন্য আমি মনে করি যে ওই টলারেন্সটা তার রয়েছে। আর এখানে আপনাকে যেটা আমি বলছি যে এই নির্বাচনটা বানচাল হয়ে গেলে বা নির্বাচনটা ধ্বংস হয়ে গেলে বা এটা না হলে বেনিফিটেড কে হবে? এখানে তো
আজকে হাদির এই বিষয়টাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন মির্জা আব্বাস, এটা সকলেই জানেন। যে যদি এটাকে নিয়ে পলিটিক্যাল ভাবে কেউ ক্যাশ ইন করতে চায়, সেটা কিন্তু মির্জা আব্বাসের প্রতিপক্ষরাই করবেন। কারণ যারা নির্বাচনটাকে চায় না, যারা চায় যে ডক্টর ইউনূসের সরকার 5 বছর দরকার, ওই থিওরিতে যারা বিশ্বাস করে, তারাই কিন্তু মানে চাইবে যে ওই তুরস্কের সাজেশনে হোক বা অন্য কোনো দেশের সাজেশনে হোক, যে একটা ক্ষেত্র প্রস্তুত করে নির্বাচনটাকে পিছিয়ে দিতে। ওই গ্রুপটাই কিন্তু চাচ্ছে যে নানামুখী তৎপরতা করে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যায় কিনা। তো হাদির ইস্যু বা অন্য কোনো ইস্যু যদি সামনে আসে, তারা ওইটাই চেষ্টা করবে। তো ওই গ্রুপটাকে আপনি দেখবেন যে তারা এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু দেখবেন যে মির্জা আব্বাসকে ইঙ্গিত করে কিন্তু তারা নানা ধরনের কথাবার্তা বলছে। ঠিক যেমন সাদিক কায়েম, ঘটনার পরপরই সাদিক কায়েমকে আপনি দেখেছেন একটা ফেসবুকে পোস্ট দিয়েছে ওই মির্জা আব্বাসকে ইঙ্গিত করেই। তো এগুলো আমি মনে করি যে মানে ঠিক নয়, রাজনীতির ক্ষেত্রে কোনো ভালো দৃষ্টান্ত নয়। আমি আসলে কোনটা আগে আনবো সেটা বুঝতে পারছি না। তুরস্কের প্রসঙ্গ, তুরস্ক থেকে কেউ এনেই হোক, আপনি বলছিলেন আপনার ফেসবুকে কি আমি দেখছিলাম কিনা যে মাহফুজ আলমের PS তিনি তুরস্ক থেকে তার এক বন্ধুকে বরণ করেছেন, এটা কি আপনার ফেসবুক থেকে আমি দেখছিলাম? জি জি, মানে এটার সাথে কি আপনি কোনো সম্পৃক্ততা বা লিঙ্ক খুঁজে পাচ্ছেন? তুরস্কের কথা কেন বললেন? তুরস্কের কথা আমি এই কারণেই বলছি যে আপনি জানেন যে আমরা যে অনেকদিন ধরে বলে আসছি যে একটা ছোটন গ্যাং, এই ছোটন গ্যাং এর একটা আবির্ভাব ঘটেছে বাংলাদেশে, এবং এই ছোটন গ্যাং এর যে চক্রটি রয়েছে, এই চক্রটির সাথে কিন্তু তুরস্কের একটা বড় সড়ো লিঙ্ক রয়েছে। তো এখন এই চক্রটি তারা কিন্তু দীর্ঘদিন ধরেই চাচ্ছে যে আমাদের এই বাংলাদেশটাতে তারা তাদের মতো করে একটা অতিমাত্রায় ডানপন্থার রাজনীতির একটা উন্মেষ ঘটাতে, এবং সেজন্যই তারা কিন্তু নানামুখী চক্রান্ত বা ষড়যন্ত্র তারা করছে। এবং এই গ্রুপটাকে আপনি দেখবেন যে তারা কিন্তু শুরু থেকেই তারা চাচ্ছে যে নির্বাচনটাকে যে কোনো উপায়ে হোক পিছিয়ে দেওয়ার জন্য, বা নির্বাচনটা যাতে না হয় সেজন্য তারা চক্রান্ত করেই যাচ্ছে। তো এখন এই চক্রান্ত তুরস্ক থেকে মাহফুজ আলমের বন্ধু একজন আসলেন, কে আসলেন সেটাই মানে তুরস্কের কথা শুনে একটু জানতে চাইছি আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে ছাত্র উপদেষ্টা বলুন বা আপনি এই যে ছোটন গ্যাং এর যারা সদস্য বলুন, এদের সাথে তুরস্কের খুব ভালো একটা লিঙ্ক রয়েছে। তো এখন আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু এই তুরস্কের কিন্তু প্রভাব ইদানিং খুব দেখা যাচ্ছে। যেমন আমি নাম উল্লেখ করব না, কিন্তু আপনি ভালো করেই জানেন যে একজন অতিমাত্রায় মানে বিপ্লবী যিনি সেজে বসে আছেন, 21 পদক তিনি পেয়েছেন, তিনি একটা পত্রিকার সম্পাদকও হয়েছেন বাংলাদেশে, একসময় তিনি সম্পাদক ছিলেন, এখনো এসে তার পত্রিকা তিনি নিয়েছেন, ভালো কথা। তাকে আমরাও একসময় খুব শ্রদ্ধা করতাম, যে তিনি গণতন্ত্রের পক্ষে খুব ভোকাল ছিলেন। তো এখন এই ব্যক্তিটির সাথে তুরস্কের লিঙ্ক, বা এই ব্যক্তিটি যে বাংলাদেশে অতিমাত্রায় যে ডানপন্থার একটা উন্মেষ ঘটাতে চাচ্ছেন, বা এই ব্যক্তি তার যে পত্রিকা সেটাকে অনেক এখন মানে বলে যে এটা জামাতের দেশ। তো এখন এই ব্যক্তি বা এই ব্যক্তির যারা মুরিদ রয়েছেন বা এই ব্যক্তির সাথে যারা অ্যাসোসিয়েটেড রয়েছেন, তারা কিন্তু এই তুরস্কের আশ্রয় প্রশ্রয় কিন্তু এই দেশে অনেক ধরনের ঘটনা ঘটাতে চাচ্ছেন বা ঘটাবেন বলে আমরা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি। তো সেজন্য আসলে এই ব্যক্তিগুলোর ষড়যন্ত্রকেও কিন্তু আমাদেরকে একটু চোখ কান খোলা রেখে অবজার্ভ করতে হবে, কারণ আমাদের এই দেশটাকে আপনি কি আসলে দুটো সন্দেহের কথা বলছেন? এক হচ্ছে আওয়ামী লীগের বা শেখ হাসিনার সেই হুমকি ধামকিগুলোর ক্ষেত্রে একটা সন্দেহের কথা বলছেন, আবার অন্যদিকে অতি ডানপন্থী বা তুরস্কপন্থী এই ছোটন গ্যাং এবং সেই সম্পাদক, যদি নাম বলি মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, আপনি তার কথাই বলছেন, বোঝা যাচ্ছে মানে তাদের সম্পৃক্ততার একটা বা তাদেরও একটা সন্দেহের জায়গায় আপনি রাখছেন, মানে দুটোই আপনার সন্দেহের তালিকায় অ্যাবসলিউটলি বা অনুসন্ধানের তালিকায়। জি, আপনি বিভিন্ন জনের মন্তব্যের কথা বলছেন। হ্যাঁ, আমি দেখছিলাম সাদিক কায়েমের মন্তব্য, তিনি হাদির উপর হামলা হয়েছে এটি বলেই বলছেন যে চাঁদাবাজ গ্যাংস্টারদের কবল থেকে ঢাকাকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান। চাঁদাবাজ গ্যাংস্টার বলে ইদানিং আসলে বিএনপিকেই তাঁরা ট্যাগ করে থাকেন। তারপরে আমরা দেখছিলাম ব্যারিস্টার ফুয়াদ, তিনি সাংবাদিকদের সামনে বক্তব্যে বলছেন, তিনি বলছেন যে প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, সেটাও আসলে তার রাজনৈতিক প্রতিপক্ষ, ওখানে বিএনপির প্রতিপক্ষ আছে, হয়তো মির্জা আব্বাসের কথা বলছেন, বা প্রতিপক্ষ কার কথা বলছেন, তিনি দিল্লির কথা বলছেন, তিনি ডিপ স্টেটের কথা বলছেন। মানে আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া সদ্য সাবেক উপদেষ্টা, তিনিও এখানে আওয়ামী লীগের কথা বলছেন, টার্গেট কিলিংয়ের কথা বলছেন। মানে আপনার কি মনে হয় এই বক্তব্যগুলো কি শুধু সন্দেহের বশে বলছেন তারা, নাকি তাদের স্বার্থও আছে এখানে? তারা সন্দেহের বশেও বলতে পারেন, তারা তাদের স্বার্থের বশেও বলতে পারেন, কিন্তু আমার কথা হচ্ছে যে এই ব্যক্তিগুলোকে আসলে আমি মনে করি না যে তারা একটা সৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি করে। সেটা আপনি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ক্ষেত্রেই বলেন, অথবা আপনি এই যে ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রেই বলেন, তারা কোনো সৎ উদ্দেশ্য বা ভালো উদ্দেশ্য নিয়ে রাজনীতি করেন এটা আমি বিশ্বাস করি না। তো সেজন্য তারা যখনই কোনো একটা কথা বলেন, আমি মনে করি যে সেই কথার পেছনে তাদের একটা হীন উদ্দেশ্য থাকতে পারে। আর ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে আপনি দেখবেন যে এই ব্যক্তি তার প্রতি কি মানে একটা বাক্য বলতে গেলে ওখানে তিনি উর্দু শব্দ ব্যবহার করেন। তো আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এই যে একটা নতুন ট্রেন্ড তারা চালু করতে চাচ্ছেন, যে কথায় কথায় তারা যেটা উর্দু শব্দ বা ওই যখন বাংলাদেশ একটা ওই
পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিল, তখন যে ধরনের শব্দগুলো বেশি ব্যবহার হতো, তাদের কথার মধ্যে আপনি দেখবেন যে এই ধরনের শব্দই বেশি আসছে। যেমন এই হাদির উপরে যে একটা হামলা হলো, এটার পরেও কিন্তু আপনি দেখবেন যে ফুয়াদ কিন্তু ওই উর্দু শব্দ ব্যবহার করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তো আমার কাছে এগুলো ব্যক্তিগতভাবে আসলে ভালো লাগে না, যে এরা মতলববাজ, এরা তাদের মতলবে কথা বলছে এবং এখনো এই বিষয়টাকে কেন্দ্র করে তারা একটা মতলববাজির রাজনীতি করছে। তো এখন আপনি এই ফুয়াদের যে কোনো বক্তব্যের পেছনে আপনি যদি জনগণের কমেন্ট পড়েন, আপনি তাহলেই বুঝতে পারবেন যে মানুষ তাকে কতটা ধিক্কার দেয় বা ঘৃণা করে, যে তার মানে বিষয়টা এক্সপোজ হয়ে গিয়েছে ইতিমধ্যে, যে এই লোকটি তার একটা মতলববাদীর রাজনীতি, বা যেটা আমি বলছি যে অতি ডানপন্থার রাজনীতি, এটার স্বার্থে সে যে কোনো ধরনের মানে একটা মানে একটা রিমার্ক সে করে দিচ্ছে। তো আমি মনে করি যে এখন ওই হাদির এই বিষয়টাকে কেন্দ্র করেও সে একটা মতলববাজির মন্তব্য করছে। জি, অতি ডানপন্থা এখন এত মানে মাথাচাড়া কেন দিচ্ছে, সেটা একটা আপনার কাছে প্রশ্ন রইবে। তবে তার আগে ওইটা একটু শেষ করি, যে আপনি বলছিলেন যে ইঙ্গিতপূর্ণ কথা, মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত করছেন, সেই সাদিক কায়েম থেকে শুরু করে ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে মানে অনেকের মধ্যে কথায় কথাই এটা আসছে, ডানপন্থী যাদেরকে বলছেন তাদের কথা থেকে যেমন আসছে। হাদির নিজের সমর্থকরাও যখন মির্জা আব্বাস তাকে দেখতে গেলেন, তখন তারাও মানে তাকে সরাসরি ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বলছেন গুলি আপনি করিয়েছেন বা আপনি করেছেন বা আপনি করিয়েছেন, এরকম স্লোগান একদম হাসপাতালেও দিচ্ছিলেন, মানে তার সমর্থকরাই যারা তার সাথে ছিলেন। এটি আসলে কেন হচ্ছে? এটি খুবই সিম্পল। আপনি যদি দেখেন যে ঢাকা শহরে, আমি যদি ওই যে একটা শব্দ আছে না, হ্যাডম, হুম, বিএনপির যদি হ্যাডমওয়ালা কোনো নেতা থেকে থাকে ঢাকা শহরে, সেটা কিন্তু মির্জা আব্বাস। সেটা আপনি স্বীকার করেন বা না করেন, মির্জা আব্বাস হচ্ছেন সেই ধরনের একজন নেতা যাকে ওই ডিবির যে কুখ্যাত হারুন, সে হারুনের মতো লোকও যখন মির্জা আব্বাস ডিবি অফিসে যেত, চেয়ার ছেড়ে উঠে বলতেন যে আব্বাস ভাই আপনি আমার চেয়ারে বসেন, হারুন তাকে চেয়ার ছেড়ে দিত। তো দ্যাটস দ্য কাইন্ড অফ পার্সোনা হি ক্যারিজ উইথ হিমসেলফ। এবং এটা আমি হ্যাঁ, নিজে হারুন জানি বলে হারুন আপনাকে ডিবির বলছি। হারুন তো অনেককেই করতেন, গয়েশ্বরচন্দ্র রায়কেও তিনি খাওয়াতেন, তিনি নানানভাবে আপ্যায়ন আদর করতেন, সেটি তো সবাইকেই কম বেশি করতেন, আবার অন্য কিছুও করতেন হয়তো। জি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আর কি, হুম, যে মির্জা আব্বাসের একটা আলাদা ক্যারিশমা রয়েছে, যে তিনি মানুষের একটা শ্রদ্ধার জায়গায় রয়েছেন, হুম, কিন্তু তিনি আজকে থেকে রাজনীতি করছেন না, তিনি বহু সময় ধরে রাজনীতি করে আসছেন। মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তো সবকিছু মিলে আসলে তিনি তো আসলে উড়ে এসে জুড়ে বসা কেউ নয়। কিন্তু এখন তার ওই যে যেটা আমি বলি, আব্দুল নূর তুষারের কথাটাই বলতে হয়, যে আব্দুল নূর তুষার বলেছেন না যে হাঁটুর মতো বয়সী ছেলেরা যখন বেয়াদবি করে, তো এখন এই হাঁটুর বয়সী ছেলেরা, মানে মির্জা আব্বাসের হাঁটুর বয়সী ছেলেপেলেরা, এরা আজকে বেয়াদবি করছে। এখন আমাদের এই জুলাই আমাদের এই মানুষকে ওই অবাধ স্বাধীনতা দিয়েছে আর কি, হুম, যে এই জুলাইয়ের এই চেতনা আমাদেরকে এতটাই অবাধ স্বাধীনতা দিয়েছে, যে এই বাচ্চা বয়সী ছেলেপেলেরা, হ্যাঁ তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে একটা ফ্যাসিস্টকে তারা তাড়াতে ভূমিকা রেখেছিল, হুম, কিন্তু তারপরে তারা যে বেপরোয়া হয়ে গিয়েছে এবং তারা যে মুরব্বীদের সম্মান করছে না, বা তারা যে এখন এই মির্জা আব্বাসের মতো একজন নেতাকে সম্মান করছে না, জাস্ট বিকজ তাদেরকে এট এনি কস্ট ক্ষমতায় যেতে হবে, ক্ষমতার মজা তাদেরকে পেয়ে বসেছে, এবং তারা জানে যে সুষ্ঠু ভোটে হয়তো মির্জা আব্বাসের কাছে তারা টিকতে পারবে না। তো সেজন্য এখন মির্জা আব্বাসকে চান্দা আব্বাস বলো, মির্জা আব্বাসকে এইটা বলো সেটা বলো, এই হামলার সাথে মির্জা আব্বাসের নামটা ট্যাগ করে দাও। হুম, তারপরে ওই যে বিদেশ থেকে তো কিছু ইউটিউবার রয়েছে, তাদেরকে দিয়ে ক্রমাগত মির্জা আব্বাসের বিরুদ্ধে ভিডিও বানাও, গালমন্দ করো, সালাউদ্দিন আহমেদকে রয়ের এজেন্ট বানায় দাও। তো এই ধরনের অপরাজনীতি তো তারা করছে, কারণ এনসিপি বলেন বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন বা ব্যারিস্টার ফুয়াদ বলেন বা জামাত ইসলামের যাদের কথা বলেন, এই চক্রগুলির কিন্তু নির্বাচনে এরা জানে যে এদের কোনো অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এদের এখন একমাত্র উপায় হচ্ছে চরিত্র হনন করা, বা ওই বিদেশ থেকে কিছু ইউটিউবার রয়েছে তাদেরকে দিয়ে কন্টেন্ট হুম, বানানো তাদের হুম, হুম, প্রতিপক্ষের বিরুদ্ধে। এটা করে যদি তারা কিছু করতে পারে, জি। ওই আশায় তারা আছে আর কি। এই চরিত্র হনন প্রসঙ্গে আরও আসবো, ইদানিং আসলে চরিত্র হনন একটা একটা স্টাইল হয়ে গেছে হয়তো। আমি একটা প্রশ্ন ভাবছিলাম যে করবো, সেটি অবশ্যই এখন মাথা থেকে চলে গেল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রসঙ্গেও বলছেন, ও আচ্ছা, যেই প্রশ্নটি করতে যাচ্ছেন শেষ করে তারপর আসিফ মাহমুদ সজীব আমি যেটা জিজ্ঞাসা করছিলাম, অতি ডানপন্থারই বিস্তারটা জুলাইয়ের পরে কেন এত মাথাচাড়া দিতে দেখা যাচ্ছে? এটার কারণ হচ্ছে যে আপনি শেখ হাসিনার সময় দেখেন, শেখ হাসিনার সময় যেটা হয়েছিল, যে ডানপন্থার তো দূরের কথা, শেখ হাসিনা তার যে একটা অতি বামপন্থা বা অতি যে মুক্তিযুদ্ধের চেতনার যে বড়ি আমাদেরকে খাইয়েছিলেন, তো আমাদের একটা প্রজন্ম তারা কিন্তু ওই মনে করেছে যে মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে বঙ্গবন্ধু। হুম, এখানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ছিল, বা আমাদের যে মুক্তিযুদ্ধে যে জেনারেল ওসমানীর অবদান ছিল, বা অন্য যাদের অবদান ছিল, আব্দুল হামিদ খান ভাসানীর অবদান ছিল, সবকিছু শেষ করে দিয়ে এক বঙ্গবন্ধুরই অবদান হুম, এই তারা এস্টাবলিশ করতে হুম, চেয়েছিল। তো একটা প্রজন্ম তারা ক্ষুব্ধ, তো তারা এখন চেয়েছে এটার বিপরীত কিছু রাজনীতি মনে হয় আমাদের জন্য ভালো। কিন্তু এই যে অতি বিপ্লবী, এটাও কিন্তু আবার খারাপ। আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা সেন্ট্রিস্ট বা মধ্যম পন্থার বাংলাদেশ, ওই স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের বাপ দাদারা তারা কিন্তু মুক্তিযুদ্ধ করেছিল।
এবং তাদের লক্ষ্যই ছিল যেটা মধ্যম পন্থার বাংলাদেশ, যেখানে আমাদের সব ধর্ম সব বর্ণের সবাই আমরা মিলেমিশে একত্রে থাকবো। কিন্তু আসলে আমাদের অতি তার মানে দুর্ভাগ্য কি যে একটা ডান হাসিনা, পন্থাটা আসলে কোনো পন্থা না, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরোধিতা করতে যাওয়াটাই আসলে এটি? হ্যাঁ, এবং এটা করতে গিয়ে তারা এই যে উগ্র ডানপন্থা যেটা করছে, ডানপন্থার পরিণতি তো আপনি দেখছেন যে আপনি এখন আমাদের এই টলারেন্স, যেটা আমাদের চিরায়ত বাংলাদেশের টলারেন্স ছিল, এখন একটা ওই বাউল একটা কমেন্ট করলো, আপনি ওই বাউলকে ধরে মারবেন। হুম এবং বলা হচ্ছে যে বাউল কেন এই ধরনের কমেন্ট করলো, এখন ওকে মেরে ফেলো, ওকে জামিন দিও না, ওর অনুসারীদের মারো। হুম তো এই ধরনের বাংলাদেশ তো আমরা দেখিনি। এখন আপনি এই ধরনের বাংলাদেশ দেখতে পাচ্ছেন যেখানে বাউল সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, এবং আপনি এগুলি নিয়ে কিছু বললে আপনাকে বলবে তুমি তো নাস্তিক। হুম হুম। আবার এদিকে দেখবেন যে ওই যে মুফতি ইব্রাহিমের মতো লোক, তিনি আবার বলছেন যে 71-এর প্রজন্ম আবার কিসের প্রজন্ম। তো এখন মনে করেন এই যে বাউলদের উপর আক্রমণ, এটাও যেন আমি যেভাবে আমি নিন্দা করি, একইভাবে কিন্তু এট দ্য সেম টাইম আমাকে নিন্দা করতে হবে ইব্রাহিমের মতো এই লোকের এই ধরনের উদ্ভট মন্তব্য যে 71-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত প্রজন্ম। আমার কথা হচ্ছে স্বাধীন বাংলাদেশে বসে ইব্রাহিমের মতো ব্যক্তি এই ধরনের কথা বলার উদ্ধত্ত কিভাবে পাচ্ছে? তো আমি তো এই জুলাই বিপ্লবটার তো আমিও একটা স্টেক হোল্ডার, তাই না? হুম আমরা তো হুম হুম। আন্দোলন করে হাসিনাকে মানে পালাতে বাধ্য করেছি। কিন্তু এখন যদি কেউ বলে যে তোমাদের আন্দোলনের ফসল হচ্ছে ইব্রাহিমের মতো ব্যক্তি এখন এই ধরনের কথা বলার ঔদ্ধত্য দেখায় যে 71-এর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট হুম প্রজন্ম, তখন কিন্তু আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে খারাপ লাগে যে হ্যাঁ, ঠিকই তো বলতেছে। যে আমরা কি এই জুলাইয়ের আন্দোলনের এই চেয়েছিলাম যে ইব্রাহিমের মতো একটা ফটকা তথাকথিত একটা মুফতি সে এত বড় উদ্ধত্ত দেখাবে যে 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম? এই কথা বলার সাহস সে কোত্থেকে পায়? হুম। এই বিজয়ের মাসে আমি বলছি যে এটা লজ্জার বিষয় আমাদের জন্য যে আমরা এই বাংলাদেশ চাই নাই। আমরা ওই বাংলাদেশ চেয়েছিলাম যে হাসিনার পতনের পরে যে আমরা সহনশীল হব, আমরা একটা মধ্যম পন্থার বাংলাদেশ চেয়েছিলাম হুম যেখানে আমরা সব ধর্মের সব মতের সবার একটা সুন্দর একটা আমাদের অংশগ্রহণ থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে উগ্রবাদী কিছু চেতনার মানুষগুলো তারা মনে করছে আমি যেটা বলছি আমার মতই সেরা, অন্যের মতকে আমার সহ্য করতে হবে হুম না। হুম। তো এতে হচ্ছে কি আপনার মধ্যে ওই হাসিনা গিরি আমরা দেখতে পাচ্ছি, হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। তো এটা দুঃখজনক আসলে। জি, এই 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 প্রসঙ্গে ওই চরিত্র হনন বিজয়ের মাসে তার বক্তব্য, ইব্রাহিম হুজুরের বক্তব্য, এই বিষয়গুলোর সাথে লেজ লাগিয়ে আরেকটু প্রশ্ন আমি করতে চাইব, তবে যে বিষয়টি করতে গিয়ে আটকে গেলাম আর কি, আসিফ মাহমুদের বিষয়ে। তিনি যে বলছেন যে টার্গেট কিলিংয়ের শিকার তিনিও হতে পারেন বা তারাও হতে পারেন, এরকম কি একটা পরিস্থিতি এখন বিরাজ করছে? হ্যাঁ, আসলেই তো মানে এখন এই যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখেন, এটাকে উন্নতি করার পেছনে এই সরকার কি কোনো ধরনের ভূমিকা রেখেছে? আপনি দেখেন কোনো ন্যূনতম ভূমিকা রেখেছে? আপনার আইন শৃঙ্খলা উন্নতি করতে গেলে আপনাকে একটা এমন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে রাখতে হবে যিনি প্রকৃতপক্ষেই আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য আন্তরিক। আপনি এই যে জাহাঙ্গীর সাহেবের মতো একজন লোককে স্বরাষ্ট্র উপদেষ্টা করে রেখেছেন, তার মতো অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা এই দেশের ইতিহাসে কি এসেছে? বা মানে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমি বলি, ইতিহাসে এসেছে? আমার মনে হয় না এসেছে। তিনি এখন ওই দেখতে যায় যে ওই বিরিয়ানির মধ্যে কতটুকু আলু আছে। তার কি এখন বিরিয়ানির মধ্যে কতটুকু আলু আছে এটা তাকে দেখতে হবে, নাকি আইন শৃঙ্খলার অবস্থা কোথায় আছে এটা তাকে দেখতে হবে? তো তার যে মানে কথাবার্তা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা আসলে কোনো মানে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা সুলভ নয়। এটা মানে একদমই একটা অপদার্থ ব্যক্তির মতোই তার বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা বা আচরণ আমার কাছে লাগে, যে যিনি এই পদের কোনোভাবেই যোগ্য নন। তো আবার এত এট দ্য সেম রদবদল টাইম হয়, এত রদবদল হলো, মানে শুরু থেকে উপদেষ্টা পরিষদ তো অনেক রদবদল হলো, আপনি যাকে মানে অপদার্থ ব্যক্তি তাকে কেন একদম ফিক্স করে রেখে দেওয়া হলো মনে হয় মানে তার আগে তো এখানে ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, তাকে সরিয়ে এই জাহাঙ্গীর আলমকে বসানো হলো, কেন তাকে সরানো হলো? ব্রিগেডিয়ার সাখাওয়াতের একটা মন্তব্য, সেটাকে আপনি দেখেছেন যে কিভাবে মিসকোট করা হয়েছিল, এবং ওই মিসকোট করার পরেও তিনি ওটাকে আবার ব্যাখ্যাও দিয়েছেন। হুম ব্যাখ্যা দেওয়ার পরেও তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তখন আমরা মনে করেছিলাম যে তাহলে এমনই একটা বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি যেখানে আপনি কোনো ধরনের আপনার ভুলের মানে স্লিপ অফ টাং হয়ে গেলেও আপনাকে ছাড় দেওয়া হবে না। হুম আমরা ভেবেছিলাম যে এই ধরনের একটা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবে এই হুম সরকার। কিন্তু ওই ঘটনার পর থেকে আপনি দেখেন সরকারের বাদ বাকি উপদেষ্টা যারা রয়েছেন, তারা যে কত শত ভুল করলেন এই গত এই 14-15 মাস ধরে, কই কাউকে কিন্তু কোনো কিছুর জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়নি। অর্থাৎ চলছে তো চলুক, কোনো মানে কারো কোনো কিছুর জন্য জবাবদিহিতা করতে হচ্ছে না। যদি করতেই হতো তাহলে সবার আগে তো ডক্টর ইউনূসের যে চাটগাইয়া ভাই, এই হুম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত তার যে উপদেষ্টা খোদা বক্স, যার ইশারাতে এই পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলছে, অর্থাৎ যিনি এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও কার্যত অধিক ক্ষমতাবান, তিনি বলে রেখেছেন যে যত আন্দোলন হোক যত কিছুই হোক আমার বন্ধু বাহারুল আলমকে আইজিপির পদ থেকে সরানো যাবে না। এবং তাই হচ্ছে। এবং আপনি জানেন যে ডক্টর ইউনূস কিন্তু তার চাটগাইয়া ভাই ব্রাদারদের কথার বাইরে তিনি যান না। তো তিনি দেখেছেন যে তার চাটগাইয়া ভাই খোদা বক্স তিনি বলছেন যে বাহারুলকে রাখতে হবে। তো সেজন্য নাসিরউদ্দিন পিন্টু, প্রয়াত বিএনপির নেতা, তার পরিবারের সদস্যরা তারা যে এত আন্দোলন করছে বাহারের অপসারণ চেয়ে, যে বিডিআর হত্যা মামলার তদন্ত রিপোর্টে এই বাহারের নাম এসেছে, আমরা এই আইজিপির অপসারণ চাই। আপনি দেখেছেন ঢাকার রাজপথে কত শত মিছিল হলো,
সমাবেশ হলো, বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দল তারা এই ব্যর্থ আইজিপির মানে অপসারণ চাচ্ছে, কিন্তু কই এই সরকার কোনো ভ্রুক্ষেপ করছে? কিছুই না, করছে না। এরকম অর্থাৎ আন্দোলন তো আইন উপদেষ্টার বিরুদ্ধে হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে হয়েছে, আন্দোলন হয়েছে। তো তো মানে আন্দোলন হলেই যদি ভ্রুক্ষেপ করে তাহলে তো সরকারও টিকতে পারবে না, মানে তাহলে তো সবার বিরুদ্ধেই আন্দোলন শুরু হয়ে যাবে। না, কিন্তু আন্দোলনটা কেন হচ্ছে এটা তো আপনাকে দেখতে হবে, যে সরকারেরই একটা স্বাধীন তদন্ত কমিশন, সেই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে এসেছে যে এই ব্যক্তি বিডিআর হত্যাকাণ্ডের সময় তিনি যে উম, মানে তার যে অসহযোগিতা বা তার যে তদন্ত রিপোর্ট বা তার যে ভূমিকা, এই ভূমিকার ফলে নাসিরউদ্দিন পিন্টুর মতো ব্যক্তি তাকে হত্যা করা হয়েছে কারাগারে, এবং বলা হচ্ছে যে তার সম্পৃক্ততা রয়েছে, তদন্ত রিপোর্টে ডিটেইল আরো আছে। তারপরে ওই মানে ওই এই তো পোস্টে তদন্তে থাকা তো নৈতিক অসহযোগিতাটাই কোনো তো দিক তার না। বিরুদ্ধে মূল অভিযোগের একটা জায়গা। তো স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি সেই সময় তদন্ত কমিটির প্রধান ছিলেন, তো তিনিও তো বিষয়ে মুখে কলু এঁটে বসে আছেন। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে তখন কি ছিল, কেন তখন এই বিষয়গুলো উদ্ঘাটিত হলো না, তখন তো তার কাছ থেকেও কিছু আসে না, তার তো অপসারণের কোনো দাবি আসছে না। জি, সেটাই মানে অবশ্যই এখানে তো মানে আপনি যেটা বললেন জাহাঙ্গীর সাহেব, তারও তো এখানে অবশ্যই আপনি জানেন যে তিনি তো তদন্ত কমিশনের প্রধান ছিলেন এবং তিনি কোনোভাবে এটা দায় এড়াতে পারেন না। তো এই জন্য যখন তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া ছিল তখনই আমি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ফেসবুকে আমি লিখেছিলাম যে কি করে মানে এই এই জাহাঙ্গীর আলমকে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হলো, এটা তো জুলাই সেন্টিমেন্টের সাথে সম্পূর্ণরূপে গাদ্দারি। তো আমি তখন থেকে এটা বলে আসছি। তো আসলে কি বলবো, যে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমরা যে তিনজন ব্যক্তিকে বসিয়ে রেখেছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, বা এই যে ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যিনি আম, বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, এবং পাশাপাশি পুলিশের যিনি আইজিপি রয়েছেন এই বাহারুল আলম, এই তিনজন ব্যক্তি কিন্তু অত্যন্ত বিতর্কিত এবং কলঙ্কিত, তাহলে আর এবং কে তাদের কোনো কাকে, যোগ্যতাই মানে নেই কে পদে কাকে থাকার। সরাবেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি মানে ইনাদের সরানোর জায়গায় থাকেন, তিনিও যদি আপনি এভাবে বলেন, তাহলে কে আসলে কাকে সরাবে? এখানে অবশ্যই ডক্টর ইউনূসের এখানে ভূমিকা রাখা উচিত ছিল, কারণ ডক্টর ইউনূস এই পুরো বিষয়গুলোকে কিন্তু দায়িত্ব দিয়ে রেখেছেন চট্টগ্রামের ভাই খোদা বক্স চৌধুরীকে। অর্থাৎ আমি আপনাকে যেটা বললাম একটু আগে, যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও কিন্তু অধিক পাওয়ারফুল হচ্ছেন খোদা বক্স চৌধুরী, এবং ডক্টর ইউনূস কিন্তু এই সবকিছুর দায়িত্বই খোদা বক্সকে দিয়ে রেখেছেন, এবং এই খোদা বক্সের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এবং সেটা কি ডক্টর ইউনূস তার মনে করেন যে যোগ্যতার ওই তিনি তার জায়গাটা কি চাটগাঁয়া চট্টগ্রামের ভাই? ভাইদেরকে, হ্যাঁ, চটগাইয়া ভাই, হ্যাঁ উনি তার এটাই। চট্টগ্রামের ভাইদেরকে অত্যন্ত আচ্ছা। অন্ধের মতো বিশ্বাস করেন, এবং ওইখানেই সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, এটি আপনার পর্যবেক্ষণ এখানে স্পষ্ট। আপনি আসিফ মাহমুদের একজন ভালো মানে বড় রকমের সমালোচক। আপনি মানে তার যখন পদত্যাগ করলেন তারপরে আপনি বলছেন নির্বাচন নয়, দেশ থেকে পালানোই আসিফ মাহমুদের মূল টার্গেট। আপনি এখন বলছেন, পরে মিলিয়ে নেওয়ার কথা বলছেন। মানে কেন বলছেন? তিনি তো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে দিয়েছেন ঢাকা 10 থেকে, তিনি একরকম প্রচারণাও করছেন। তারপরেও আপনার এই বক্তব্য কেন যে তিনি পালাবেন, নির্বাচন করবেন না, এটার পালাবেন? কারণ হচ্ছে আমি তো অনুসন্ধানী সাংবাদিক, এবং আমাদের অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের অনেক কিছু খোঁজ খবর রাখতে হয়। তো আমি জানতাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে বিএনপির একটা নেগোসিয়েশন চলছিল, যে তিনি বিএনপির থেকে তিনি দাঁড়াবেন। তো পরবর্তীতে আপনি দেখলেন যে সেখানে কিন্তু ওই রবিউল আলম রবি, তাকে বিএনপি ঢাকা 10 আসনে নমিনেশন দিয়েছে, এবং তখনই কার্যত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই বিএনপির পক্ষে বা ধানের শীষের পক্ষে দাঁড়িয়ে নির্বাচন করার যে স্বপ্ন, সেটা শেষ হয়ে যায়। এবং আসিফ মাহমুদ কিন্তু অত্যন্ত স্মার্ট এবং একটা ধূর্ত প্রকৃতির একজন মানুষ। তিনি খুব ভালো করেই জানেন যে তিনি তার যে মুরাদনগর কুমিল্লার ওই এলাকাতে তিনি দাঁড়িয়ে কিন্তু জিততে পারবেন না, কারণ এখানে যে কায়কোবাদের মতো একজন মানুষ রয়েছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচনে জয়ী যে তিনি হবেন না, সেটা তিনি জানেন বলেই কিন্তু তার নিজ এলাকা ছেড়ে ঢাকা 10 থেকে তিনি দাঁড়াতে চেয়েছিলেন বিএনপির পক্ষে। কিন্তু দেখলেন যে এখান থেকে বিএনপি থেকে তাকে সাড়া দেওয়া হলো না। আর আসিফ মাহমুদ খুব ভালো করেই জানে যে যদি তিনি এনসিপির ব্যানারে তিনি দাঁড়ান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তো সেজন্য তিনি এখন ওই স্বতন্ত্র দাঁড়াবেন না কি দাঁড়াবেন, বা তিনি ভিপি নুরের দলের পক্ষ থেকে দাঁড়াবেন কিনা, এই ধরনের কথাবার্তা তার চলছে। কিন্তু আলটিমেটলি তার কিন্তু এক পা কিন্তু পড়ে রয়েছে দুবাইতে, কারণ দুবাইতে ইতিমধ্যেই তিনি, আমি যেটা আমার সূত্র থেকে জানতে পেরেছি, দুবাইয়ের তিনি ভিলা ক্রয় করেছেন, এবং শুধু তিনি একা নয়, তার যে পিও মাহফুজুল আলম ভুইয়া, তিনিও একাধিক প্রপার্টি সেখানে ক্রয় করেছেন। এবং আমি একটা কথা কনফিডেন্সের সাথে বলতে পারি যে আপনারা যদি মাহফুজুল আলম ভুইয়াকে রিমান্ডে নেন, উনি তরতর করে সব বলে দিবেন যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মানে দুর্নীতির আদ্যপান্ত যত কিছু রয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি, যে আমি তো অডিও ফাঁস করেছিলাম যে গাজীপুরের একজন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা কিভাবে 20 কোটি টাকার লেনদেন এই মাহফুজুল আলম ভুইয়ার মাধ্যমে করেছিল। আপনার কি মনে হয় না যে ওই টাকার ভাগ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে গিয়েছে? আর তাছাড়া তো আমি এবং জাওয়াদ নির্ঝর আমরা যৌথভাবে একদম সরাসরি এই মাহফুজুল আলম ভুইয়ারও একটা কল রেকর্ড আমরা ছেড়েছি, যেখানে তার ওই তিনি বলছিলেন যে 5 CR অর্থাৎ 5 কোটি টাকা চাচ্ছেন তিনি একটা কাজের জন্য, ওই ওইটার এনওসি বের করে দেওয়ার জন্য। তো ওই অডিও তো আমরা ছেড়েছি। তো এরকম একাধিক অডিও আমি ফাঁস করেছি, এবং আমার কাছে এখন আরো একটা অডিও রয়েছে যে তিনি একটা বসুন্ধরা আবাসিক এলাকাতে তিনি একটা ফ্ল্যাট কিনবেন, এবং সেটার জন্য তিনি অ্যাডভান্স প্রায় পুরো টাকাই তিনি ওই যারা ডেভেলপার কোম্পানি তাদেরকে দিয়ে দিতে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি আজ করতে পারেন যে আমি এটা নিয়ে অনুসন্ধান করছি, তিনি পরে আর ওই ফ্ল্যাটটি ক্রয় করেননি। কিন্তু ওই
ডেভেলপারের সাথে আমার একটা কনভারসেশন রয়েছে, যেটা আমি অচিরেই প্রকাশ করব। তো আপনার কাছে এগুলো এত হচ্ছে কি মানে প্রমাণ, এত উদাহরণ আমি অনুসন্ধানী দিচ্ছি আপনাকে। প্রমাণগুলো যেহেতু আপনার কাছে আছে, আপনি কেন এই বিষয়গুলো নিয়ে দুদকে বলেন না? কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলছেন যে তার এপিএস এর দুর্নীতির যে বিষয়টি উঠে আসলো গণমাধ্যম সহ সবখানে, তিনি বলছেন যে তিনি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন দুদক যেন তাকে মানে সেই বিষয়ে অধিকতর তদন্ত করে। কোথাও তো কেউ তদন্ত করলো না। আপনাদের কাছে এত প্রমাণ কেন আপনারা মানে সরকারি কর্তৃপক্ষকে দিচ্ছেন না? আপনার কি মনে হয় না যে আমাদের প্রমাণগুলো সরকারের কর্তৃপক্ষগুলো দেখছে? আমরা যেগুলোই ছাড়ছি সবই তারা দেখছে, গোয়েন্দা তারা হয়তো সংবাদ তো সবাই দেখছে। স্বতঃপ্রণোদিতভাবে নিচ্ছে না। আপনারা যদি অভিযোগ কেউই হিসেবে দেন তাহলে নেবে। হ্যাঁ, অভিযোগ হিসেবে দিলে তারা নেবে না, আসলে তারা নেবে না, এটা হচ্ছে বড় কথা। কেন? এবং আমার বিশ্বাস তারা নেবে না, কারণ এখানে যেখানে ডক্টর ইউনূস নিজেই বলে দিয়েছেন যে এই ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তিনি নিতে দেবেন? দেবেন না তো। হুম। মানে পুলিশও নেবে না, দুদকও নেবে না, এই হচ্ছে এখন না, আমি অবস্থা। বিশ্বাস করি না যে নেবে। এবং আপনি একটা ফেভারেবল এনভায়রনমেন্ট আসার আগ পর্যন্ত এদেরকে ধরতে পারবেন না। ফেভারেবল এনভায়রনমেন্ট বলতে আমি বলছি যে এই ডক্টর ইউনূসের সরকার যতদিন আছে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। পরিস্থিতি যদি পাল্টে যায় এবং তারা যদি দেশ থেকে পালাতে না পারে, অবশ্যই আমি বিশ্বাস করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাকি জীবন কারাগারেই থাকতে হবে। আচ্ছা, সেটি আপনি বিশ্বাস করছেন। মানে সবসময় এটার আসলে পরিবর্তন হলো না। ফেভারেবল পরিস্থিতি যখন ক্ষমতায় থাকে তখন থাকবে, তারপরে ক্ষমতা চলে গেলে ফেভারেবল পরিস্থিতি শেষে। এখন যেমন আওয়ামী লীগকে ধরা হচ্ছে, এরপরে আসলে দেখা যাবে আসিফ মাহমুদকে ধরা হবে। মানে আপনার না, কথা শুনে। বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমি তো নাহিদ ইসলাম সম্পর্কে ভেবে বলছি না। নাহিদ ইসলাম তো তিনি তো তার যথেষ্ট, আমি মনে করি, সেলফ রেসপেক্ট আছে। সময় থাকতে তিনি চলে গিয়েছেন, তিনি ওই উপদেষ্টার পদটি আঁকড়ে ধরে থাকেননি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শেষ ঘন্টা পর্যন্ত পদ ধরে রেখেছেন। এবং তার যে ক্ষমতার লোভ বা মোহ বা তার যে কোনো কিছুকে পাত্তা না দেওয়ার যে প্রবণতা, এটা তো আমরা চোখের সামনে একের পর এক দেখেছি। চোখের সামনে তার অডাসিটি আমরা দেখেছি। হুম। তিনি ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খান। তিনি মানে কোনো কিছুই তিনি কেয়ার করেন না। তার যে একটা মানে কেয়ারলেস অ্যাটিটিউড, এটা তো আমরা নাহিদ ইসলামের মধ্যে পাইনি। আমি তো জুলাইয়ের আরো আচ্ছা, যোদ্ধা, তাদের আর মধ্যে কিন্তু এই মাহফুজ আলম ধরনের একটা। সম্পর্কে আপনাদের কোনো অনুসন্ধান? তিনিও একই সাথে পদত্যাগ করলেন, তফসিল ঘোষণার পরপর তার পদত্যাগপত্র কার্যকর হলো। মাহফুজুল আলম ভুঁইয়া আসলে তিনি একটু ওই যে মানে মানে আধ্যাত্মিক উপদেষ্টা লাইনের লোক মাহফুজ তো, মানে আলমের কথা বলছি। হ্যাঁ, হুম। হ্যাঁ, উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো মানে ওই আধ্যাত্মিক লাইনের লোক, তো তিনি মাঝে মাঝে বেশ কিছু, আমি মনে করি যে ভালো স্টেটাস ফেসবুকে পোস্ট করেছেন। এবং যেগুলো থেকে আসলে তার যে একটা রাজনৈতিক সচেতনতা বা তার যে একটা দেশপ্রেম, এগুলো ফুটে উঠেছে। তো ওই তার যে লেভেল অফ ম্যাচিউরিটি বা তার যে সেন্স, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং হুম। সেটা ফার বেটার দেন আসিফ মাহমুদ হুম। সজীব ভুঁইয়া। তো সেদিক থেকে আমি তাকে অবশ্যই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার থেকে এগিয়ে রাখবো। আর মাহফুজুল আলমকে তো আমি ওরকম দেখি নাই যে সে তার নিজ এলাকার জন্য এত কোটি হুম। টাকা বরাদ্দ দিয়েছে, দিয়ে সংবাদের শিরোনাম হয়েছে, যেটা আসিফ মাহমুদের ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ আপনি যদি দুর্নীতির ক্ষেত্রে যদি বলেন, আসিফ মাহমুদ সবাই রেকর্ডকে ভেঙে গেছে। ওই ধরনের অভিযোগ তো আমি মাহফুজুল আলমের বিরুদ্ধে পাই নাই। জি। মানে এই উপদেষ্টা মাহফুজের সাথে আপনি বলছিলেন যে তুরস্ক থেকে আসবেন। কোনো রকম ছোটন গ্যাং যে আপনি বলছিলেন তার সাথে কোনো সম্পৃক্ততা কি আছে নাকি? মানে তুরস্কের বন্ধু ওটা এমনি মানে অন্যরকম, ঠিক সম্পৃক্ততাহীন? তুরস্কের থেকে মানে একজন এসেছে এবং সেখানে উম, তার এপিএস গিয়ে রিসিভ করেছে তাকে এয়ারপোর্টে, এতটুকু আমি জেনেছি। এরপরে যদি আরো এই ব্যাপারে বিস্তারিত আমি জানি, ওটা আপনাদেরকে আমি আচ্ছা, জানাবো। আচ্ছা। তার মানে কিন্তু ওই পর্যন্তই এখন। তুরস্কের সাথে তার লিংক রয়েছে, এটা আমি বলতে পারি। হ্যাঁ, জি। আরেকটা প্রসঙ্গে একটু যে আমরা একটু জানতে পারছি যে তারেক রহমান ফিরছেন 25শে ডিসেম্বর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিয়েছেন সেটি আমাদের। এই প্রসঙ্গে মানে তারেক রহমানের সেই আলোচিত ফেসবুক পোস্ট যেখানে তিনি বলছেন যে তিনি দেশে আসতে চান, কিন্তু তার দেশে আসার সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন নয় এবং যেটি স্পর্শকাতর বিষয় বটে। তো সেই নিয়ন্ত্রণটা যাদের হাতে বা যার হাতে, তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল কি পেয়েছেন বলে মনে হয়? মানে এই ব্যাপারে কি আপনাদের কাছে কোনো তথ্য আছে? আমি মনে করি যে এখানে এই যে 25 তারিখে তিনি যে আসবেন, এই ডিসিশনটা তিনি তার আবেগ থেকে নিয়েছেন, বিবেক থেকে নেননি। আবেগ থেকে নিয়েছেন এ কারণে যে তিনি এখন প্রচন্ড ভাবে চাপে আছেন। বিশেষ করে যে স্ট্যাটাসটির কথা আপনি বললেন, হুম। ওই হুম। ফেসবুক পোস্টের পরে তিনি প্রচন্ড সমালোচনার শিকার হচ্ছেন। এবং তিনি জানেন যে এই সমালোচনা থেকে বাঁচতে হলে তাকে অতি দ্রুত বাংলাদেশে আসতে হবে এবং এট এনি কস্ট তাকে আসতে হবে। এবং সেক্ষেত্রে ঝুঁকি বা যাই থাকুক ওটা উপেক্ষা করেই তাকে আসতে হবে। এবং আমি মনে করি সেই ঝুঁকি মাথায় নিয়েই তিনি আসছেন। তাহলে অথবা যার আমি বা মনে করি না যাদের যে দেশে নিয়ন্ত্রণাধীন বিষয়টা, মানে তার যে একক নিয়ন্ত্রণাধীন না, এককতার বাইরেও যারা আছেন তাদের কাছ থেকে তিনি ক্লিয়ারেন্স পান নাই, তবুও তিনি আসছেন আবেগের কারণে, তাই আপনি মনে করেন? অ্যাবসলিউটলি তিনি কোনো ক্লিয়ারেন্স পান নাই। এবং আচ্ছা। আমার হিসাবে বলে যে তার এখন 25 তারিখে আসার মতো সিচুয়েশন নেই। আচ্ছা, কিন্তু তিনি দেখেছেন যে রাজনীতি ক্রমেই তার হাতের বাইরে চলে যাচ্ছে, আপনার তার আপনার নিয়ন্ত্রণের হিসাব বাইরে কি চলে এটা যাচ্ছে। এরকম কিছু বলে যে ক্লিয়ারেন্স আসলে কাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল বা কারা আসলে ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স দেওয়ার বলতে জায়গা? আমরা যেটা সবসময় শুনি ডিপ স্টেট। হ্যাঁ, হ্যাঁ। ডিপ স্টেট, এই ডিপ স্টেটের খেলা তো বাংলাদেশে আমরা সেই 11 থেকে দেখে আসছি। তো আপনার কি মনে হয় যে সেই খেলা হঠাৎ রাতারাতি বন্ধ হয়ে গেছে? ডিপ স্টেটে কে আছেন? বাংলাদেশটা কে হচ্ছে আছে ডিপ স্টেট? মানে বেস্ট ফুয়াদও বারবার ডিপ স্টেটের কথা বলেন, মানে কে বা কারা এই ডিপ স্টেটে?
এই ডিপ স্টেট আপনি জানেন এটা একটা শক্তিশালী আমাদের মানে মানে পার্শ্ববর্তী আমাদের দেশ বলতে পারেন আপনি, বা আরো কিছু দেশ রয়েছে, তাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছেন, তাদের যে ক্রিয়া বা কার্যকলাপ যে চলছে বাংলাদেশকে ঘিরে, সেটাকে আপনি বলতে পারেন যে ডিপ স্টেটের একটা খেলা। কারণ বাংলাদেশটাকে নিয়ে তো এখন অনেক দেশই খেলা করছে। হুম। এবং আপনি নিজে হয়তো জানেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিমাণে রয়ের সদস্য বলেন বা সিআইএ এর সদস্য বলেন, তাদের যে আনাগোনা বলেন, বা আপনি যে পিটার হাসকে নিয়ে যে আমরা বলি যে যেই ব্যক্তির রাষ্ট্রদূত থাকার মেয়াদ শেষ হয়ে গেছে, তার এখন চলে যাওয়ার কথা তার দেশে, কিন্তু সে দেখাচ্ছে যে আমি একটা ওই জ্বালানি কোম্পানির একটা কর্মকর্তা হিসেবে বাংলাদেশে থেকে যাই। এই থেকে যাওয়াটা কি কোনো ভালো লক্ষণ? মোটেও ভালো লক্ষণ না। সে গুপ্তচর হিসেবে এই দেশে আসে। তো এখন এই পিটার হাস বলেন, বা এই পিটার হাসের মতো সমগোত্রীয় লোকজন বলেন, বা ওই রয়্যাল লোকজন বলেন, এরা তো বাংলাদেশটাকে নিয়ে তো তাদের একটা খেলা, তো এটা অনেক আগে থেকেই খেলে আসছে। আগে যেমন আমরা একটা নাম শুনতাম রাজেশ কুমার অগ্নিহোত্রী, তো এখন এরকম রাজেশ কুমার অগ্নিহোত্রীর নাম আমরা শুনছি না, কিন্তু রাজেশ কুমার অগ্নিহোত্রী টাইপের লোকজন কিন্তু এখনো বাংলাদেশে রয়েছেন, এবং তারা বাংলাদেশটাকে নিয়ে নানা ধরনের ক্রিয়াকলাপ কিন্তু করতে চান। এবং ওই ক্রিয়াকলাপের অংশ হিসেবে আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী তিনি আবার তার টুইটারে পোস্ট করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় মানে তিনি মর্মাহত বা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। তো এগুলো শেখ সবই হাসিনাও ইঙ্গিত তার করে যে উদ্বেগ আসলে প্রকাশ করেছেন, তিনিও তার সুস্থতা কামনা করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। জি, তো এগুলো সবই আসলে ওই রাজনীতিরই মানে একটা খেলার মানে ফল, যে এখানে এই পার্শ্ববর্তী দেশ বলেন বা বড় বৃহৎ শক্তিধর দেশ বলেন, তারা আসলে একটা অ্যাসুরেন্স চায়, তারা দেখতে চায় যে আমরা এমন লিডারশিপ আসুক যেটা তারা ক্ষতিগ্রস্ত হবে না। তো জি। এখন এখানে আমি মনে করি না যে তারেক রহমান কখনই তাদের সাথে ওই ধরনের একটা ওই আপোষ করে বাংলাদেশে তাকে আসতে হবে, যে আমি আপোষ করে আসবো, তাহলে আসলে পরেই কিন্তু আপনি দেখবেন যে জনগণের একটা অসন্তোষ তার প্রতি তৈরি হবে, যদি তিনি এমন কোনো কমিটমেন্ট তাদের কাছে করে আসেন যে পরবর্তী জনগণের কিন্তু অসন্তোষ হবে যে তাহলে আপনি আমার দেশ বিক্রি করেই কি আসলেন, ওই সন্দেহ কিন্তু মানুষের মনে থেকে যাবে। তো আমি মনে করি যে তারেক রহমান এমন কোনো কিছু চুক্তি করে তাদের সাথে আসতে পারবে, তাকে ওই আমাদের মাথা বা শির দ্বারা সোজা করে থাকার মতো অবস্থান নিয়েই কিন্তু এই দেশের লিডারশিপ তিনি যদি মানে আগামী যেটি দিনে বলা ধরতে হয় চান তিনি তাকে দেশ ধরতে হবে। ছেড়েছিলেন মুচলেকা দিয়ে, আসার সময় আর কোনো মুচলেকার উপরে তিনি মানে আসার আগে তার তার কোনো চুক্তি, তার কোনো মুচলেকা নাই। আমি মনে করি যদি কোনো মুচলেখা তাকে দিতে হয়, বা তিনি যদি মনে করেন যে তিনি মুচলেখা দিয়ে আগামীতে তাকে ক্ষমতায় আসতে হবে, সেটা বিএনপির জন্য বা তার জন্য বা এই দেশের রাজনীতির জন্য কোনো ভালো কিছু বয়ে আনবেন। আর আমি মনে করি না যে তিনি জিয়াউর রহমানের সন্তান, তাকে ওইভাবে মুচলেখা দিয়ে কিছু করতে হবে। কারণ আমি যেটা একটু আগে আপনাকে বললাম যে তিনি যে 25 তারিখে আসছেন, তিনি ঝুঁকি হুম। আছে এটা জেনেও তিনি আসছেন। হুম। অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নেই যে 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসছেন মানে বাংলাদেশে একটা ফেভারেবল অবস্থা তৈরি হয়েছে, তিনি আসছেন। তিনি বুঝতে পারছেন যে রাজনীতি ক্রমশই তার থেকে বিএনপির থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এখানে ছোটন গ্যাং, জামায়াতে ইসলাম বা এই যারা অন্যান্য রাজনৈতিক দল বা শক্তিগুলো বা অতি ডানপন্থার যে লোকগুলো রয়েছেন, তারা স্বপ্ন দেখছে, তারা খোয়াব দেখছে যে আমাদের একটা এই মধ্যম পন্থার রাজনীতির কবর রচনা করতে হবে। তার কেমন বুঝতে পারছেন যে তিনি যদি আরো বেশি দেরি করেন তাহলে আসলেই কিন্তু কবর রচনা হয়ে যেতে পারে। তো সেজন্যই আমি মনে করি যে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে আসছেন, এবং আমি মনে করি যে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। জি। আপনি মানে ছোটন ছোটন গ্যাংয়ের কথা বেশ কয়েকবার উচ্চারিত হলো, ছোটন গ্যাং কেন নাম? এটাকে তো ওই ছোটন গ্যাং বলা হচ্ছে, যে এই ছোটন চক্রের সাথে যারা রয়েছেন তাদেরকে নিয়েই তো আমরা ছোটন গ্যাং শব্দটা ব্যবহার করে থাকি। যে ছোটন গ্যাং এর সদস্য সদস্য হচ্ছেন এই যে মুস্তাইন জহির বলেন, বা এই যে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে আছেন খলিল, আচ্ছা। তারপরে এই যে প্যারিস থেকে যে একজন রয়েছেন। তো এই এই পুরো চক্রটাকে আমরা একত্রে বলার জন্য বলি ছোটন গ্যাং। আচ্ছা, নিরাপত্তা উপদেষ্টা এবং এটার মধ্যে আবার আপনার ওই এবি পার্টির ফুয়াদও রয়েছে, এবি পার্টি রয়েছে, সামগ্রিকভাবে এবি পার্টি। আচ্ছা, এবি পার্টির এবং ওই নিরাপত্তা জামাতের দেশ উপদেষ্টা পত্রিকার প্যারিস সম্পাদক থেকে রয়েছেন। পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন, প্যারিস থেকে যাকে বলছেন, প্যারিস জি, থেকে এবং বলে জামাতের দেশের সম্পাদক রয়েছেন। ও আচ্ছা, আমার দেশের সম্পাদক। আচ্ছা, এই হচ্ছে ছোটন গ্যাংয়ের সদস্য বলে আপনি বলছেন। যাই হোক, এবারে আসি একদম শেষের দিকে। আপনি বলছিলেন বিজয়ের মাসে যেই ইব্রাহিম হুজুরের সেই কথা, তার একটা নিন্দা প্রতিবাদ আপনি করছিলেন। মানে আমরা দেখছিলাম কদিন আগে যমুনা টিভির টক শো, সেখানে রোকসানা আঞ্জুমান নিকোল, যিনি সেখানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি একটা প্রতিবাদ করেছিলেন। তিনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন ব্যারিস্টার শাহরিয়ার জামাতের একজন নেতা, এর জন্য তিনি সেখানে প্রতিবাদ করছেন, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু তাকে বলা হয়েছে। আপনিও আপনার ফেসবুকে বলছিলেন যে সেটি আপনিও একরকম সমালোচনায় করেছেন, কিন্তু সেখানে আমি আপনাকেও দেখলাম যে আপনিও তার কার সাথে বিবাহ বহির্ভূত বা পরকীয়া সম্পর্ক, যমুনা টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে এটি আসলে চরিত্র হনন না? আপনি যে চরিত্র হননের রাজনীতির কথা বা সংস্কৃতির বিরোধিতা করছিলেন, এটি কি চরিত্র হনন না? না, আমি তো ওইভাবে চরিত্র হনন বলতে কি, এটা আমি আমার যেটা আমার সেন্টিমেন্টে আঘাত করেছে কোন বিষয়টা, যে এই নিকোলদেরকে কিন্তু আমরা আওয়ামী লীগের দুঃশাসনের সময় সেভাবে কিন্তু এভাবে প্রতিবাদ করতে দেখিনি। তখন যখন বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যখন মানে বাজে মন্তব্য করা হতো, বা তখন যখন আমাদের মানে গণতন্ত্রকে কবর দিয়ে দেওয়া হতো,
তখন তাকে ওইভাবে ভোকাল থাকতে দেখা যায়নি, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার ওই মুজিব প্রেমটা তার মাঝে খুব জেগে উঠেছে। এবং তিনি বলছেন আপনি আমার অনুষ্ঠানে সেভাবে বলতে পারবেন না, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে তার নামে তো অনুষ্ঠান নয়। হুম আপনি যদি সিএনএন বা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম দেখেন, সেখানে কিন্তু নিজস্ব উপস্থাপকের নামে অনুষ্ঠান হয়। এখানে কিন্তু বলা হচ্ছে না দ্য ফারজানা নিকোল শো। হুম এটা একটা অনুষ্ঠান যেটা যে কেউই উপস্থাপনা করতে পারে, যমুনা টিভির অনুষ্ঠান, হুম কিন্তু তিনি বলছেন আপনি আমার শোতে সেভাবে বলবেন না। অর্থাৎ তার যে অ্যাটিচিউডটা বা বডি ল্যাঙ্গুয়েজটা বা তিনি যেভাবে কমান্ড নিয়ে বলেছেন অতিথির সাথে, ওটাকে আমি আমি মনে করি যে ঠিক হয়নি। এবং ওটার মধ্যে দিয়ে তার ওই ফ্যাসিবাদের প্রতি তার যে একটা সমর্থন বা জি, তার যে সেটাই একটা আপনি মানে সমালোচনা করতেই পারেন, তার স্টাইলের সমালোচনা করতে পারেন। কিন্তু ওই যে তার মানে তার ব্যক্তিগত যে জায়গাটি, যেটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কি আসলে একটা উচিত কাজ? মানে আপনি নিজেও যেহেতু করেছেন বলে আপনার কাছে জিজ্ঞাসা করছি, এটা কি চরিত্র হনন না? যে তার সাথে কার পরকীয়ার সম্পর্ক, কে কাকে কবে থাপ্পড় দিয়েছেন, মানে তার সাথে কি তার যেই সঞ্চালকের দায়িত্বের জায়গায় যেটির কথা আপনি এখন বলছেন, যেটি আপনি পছন্দ করছেন না, তার সাথে সেটার সম্পর্ক কি? না, এখন ওই যে যেই চরিত্র হননের কথা আপনি বলছেন, যে চরিত্র হনন যেভাবে করছে কিছু ব্যক্তি, সেটাকে আমি সবসময় কিন্তু আমি আমি সেটা নিন্দা করি। যে স্টাইলে যেভাবে কিছু হলে একজন নারীকে চরিত্র হনন করে দেওয়া বা হুম তার ওই ভিডিও ছেড়ে দেওয়া বা ওইটা হুম করে দেওয়া ওইটা করে দেওয়া বা অশ্লীল ভাষায় মানে একটা নারীকে যে মানে বাক্য মানে বিদ্ধ করা, ওগুলোকে ওই কালচারটাকে আমি কখনোই সমর্থন করি না, বা যারা এগুলো করে আমি ওইটার সাথে আমি একমত নয়। আর নিকোলের ক্ষেত্রে যেটা হয়েছে কি, আসলে সেটা আমি ওই মাঝে মাঝে আপনি জানেন যে আমি তো ওই সাংবাদিক হিসেবে পোস্ট করি সবসময় তা না, আমি কিন্তু একটা অ্যাক্টিভিস্ট বা আমার ব্যক্তিগত অনুভূতিগুলো আমার হুম ফেসবুকে অনেক সময় শেয়ার করি। অনেক সময় ওগুলো সাংবাদিকতার আপনি নীতি নৈতিকতার মধ্যে ফেলতে পারবেন না, কারণ ওটা একান্তই আমার ব্যক্তিগত কিছু অনুভূতি আমি প্রকাশ হুম করি। তো আপনি যদি বলেন যে হ্যাঁ ওই পার্টিকুলার যে স্ট্যাটাসটা আমি দিয়েছি ওটা সাংবাদিকতার সাথে যদি আপনি মেলান, তাহলে হ্যাঁ অবশ্যই ওটা কোনো সাংবাদিকতার মানে এথিক্সের মধ্যে পড়বে অ্যাক্টিভিস্ট না, হিসেবে ভাষার মধ্যে চরিত্র পড়বে হনন না। করা যায়? এবং ওটা আমি কোনো ভালো কাজ করিনি। আই ডোন্ট আচ্ছা, ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট। জি, অনেক ধন্যবাদ। মানে আপনি যে বোধ করছেন যেটি আসলে ভালো না, মানে নারীদের বিষয়ে কথা, এরকম কথা যদি সত্যও হয়ে থাকে, সেটি আসলে বলাটা খুব সমীচীন কিনা পাবলিক ফোরামে, এটা আমার একটা না, মোটেই জানতে সমীচীন চাই। নয়। এবং বলেছি তো যে মাঝে মাঝে আমাদের ওই ইমোশন বা আবেগ চলে আসে সামনে বেশি, এবং হুম সেক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ওই বিবেকটা কাজ করে না। হুম হুম তো অনেক অবশ্যই আই ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট স্ট্যাটাস, বা তার যে চরিত্রের বিষয় নিয়ে আমি যেটা বলেছি সেটা নিয়ে আমি কখনোই ওই ওই অংশটুকুর জন্য আমি প্রাউড ফিল করি না। ওটা না বলতে পারলেই ভালো হতো। জি, অনেক ধন্যবাদ নাজবুল সাকিব। আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল, অনেক অনুসন্ধানী বিষয় আপনার কাছ থেকে শুনলাম। দেখা যাক সামনে আসলে এটার নিয়ে অনেক কিছু শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। বিশেষ করে আমি বলছি মানে ওসমান হাদির গুলি কারা করলো, কাদের সাথে সম্পৃক্ত, তার সুতা কে নাড়াচ্ছেন, ইত্যাদি অনেক বিষয় নিশ্চয়ই সামনে আসবে। না আসলেও আপনাদের অনুসন্ধান নিশ্চয়ই জারি থাকবে। কথা হবে সামনে আপনার সাথে আবার। অনেক ধন্যবাদ নাজবুল সাকিব যুক্ত হবার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।